একটা অত্যন্ত সুন্দর গ্রাম ছিল রামগড়। সেই রামগড়ে পৌঁছতে গেলে মানুষকে নদী পার করতে হতো। এই নদীতে দুটো নৌকো ছিল, যা মানুষজনকে এক পার থেকে অন্য পারে নিয়ে যেত। এই সুন্দর গ্রামটিতে হরিয়া নামে একজন কৃষক থাকতেন। হরিয়ার স্ত্রী গর্ভবতী ছিলেন, কিন্তু উনি তাও হরিয়ার খাবার পৌঁছে দিতে চাষের জমি পর্যন্ত যেতেন। কতবার আমি তোমায় বলেছি যে তুমি বেশি হাঁটাহাঁটি করো না, কিন্তু তুমি আমার একটা কথাও তো শোনো না। শুনেছি তো তোমার কথা, কিন্তু আমি যদি একটু হাঁটাচলা করি তাহলে মরে যাব না। তোমাকে একটু খাবারও তো খাওয়াতে পারবো, বলো? দুজনে সব সময় একসাথে খাবার খেতেন। আর ঠিক যেই মুহূর্তে হরিয়ার স্ত্রী নীরা দুজন কন্যা সন্তানের জন্ম দিলেন, ঠিক ওই সময় ওনার মৃত্যু হয়। নীরার শ্রাদ্ধানুষ্ঠানে গ্রামবাসীরা হরিয়ার বাড়িতে এলেন। হরিয়া, খুবই খারাপ লাগছে যে তোমার স্ত্রী এত কম বয়সে মারা গেলেন। হরিয়া, তোমার তেমন বয়সও হয়নি। এখন তুমি তোমার এই যমজ মেয়েদের জন্য আর একটা বিয়ে করে নেওয়া উচিত। না মোড়ল মশাই, আমার এই দুই মেয়েই আমার কাছে সবকিছু। আমি শুধু এদের জন্যেই বেঁচে থাকবো। এইভাবেই সময় কাটতে লাগলো আর হরিয়ার যমজ সন্তান বড় হতে লাগলো। এখন নয়না আর সুনয়নার দুজনেরই 10 বছর বয়স। বাবা, তুমি আমাদেরকে বলেছিলে না যে তুমি আমাদের সাঁতার শেখাবে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তাহলে তুমি আমাদের কবে সাঁতার শেখাবে? মারে, জমিতে অনেক কাজ বাকি আছে। আমি তোদেরকে এই রবিবার সাঁতার কাটা শেখাবো। তাহলে রবিবার শেখাবে তো? হ্যাঁ হ্যাঁ, শেখাবো। রবিবার দিন হরিয়া নয়না আর সুনয়নাকে নিয়ে নদীতে গেল। আর ওখানে গিয়ে হরিয়া প্রথমে জলে নামলো। এবার দেখে নে, খুব ভালোভাবে নিজেদের হাত আর পা দুটোকে এইভাবে চালাতে হবে। ভালোভাবে দেখ। নয়না আর সুনয়না হরিয়াকে খুব মনোযোগ দিয়ে সাঁতার কাটতে দেখলো। যা নয়না, এবার তুই চেষ্টা কর। নয়না খুব ভয়ে ভয়ে চেষ্টা করলো। প্রথম দিকে তো সাঁতার কাটতেই পারছিল না, কিন্তু তারপরে আস্তে আস্তে ও বুঝতে পারল। এইভাবেই সুনয়নাও চেষ্টা করলো, আর খুব তাড়াতাড়ি দুজনে সাঁতার কাটা শিখে গেল। তারপরে আর কি, নয়না আর সুনয়না প্রত্যেক দিন সাঁতার কাটার অভ্যেস করত। কিছুদিন পরে হরিয়া পঞ্চায়েত প্রধানের কাছে গেল। মোড়ল মশাই, আমার নয়নার আর সুনয়নার জন্ম শংসাপত্র চাই। সেটা আমি দিয়ে দেব, কিন্তু তুমি এসব দিয়ে করবেটা কি? আমি দুজনকে আমাদের পাশের গ্রামে যে স্কুল আছে ওটাই পড়াতে চাই। তুমি কি তোমার মেয়েদের পড়াশুনো করাতে চাইছো? আমাদের গ্রামের তো কোনো মেয়েরাই পড়াশুনো করতে যায় না। তুমি গ্রামের ঐতিহ্যকে নষ্ট করছো। কাল তো সব মেয়েরাই বলতে শুরু করবে যে আমরা স্কুলে যেতে চাই। তাহলে বাড়ি আর খেতে কাজ কে করবে? আপনি যাই ভাবুন না কেন মোড়ল মশাই, আমি আমার মেয়েদের পড়াশোনা করাবই। আপনি আমায় ওদের জন্ম শংসাপত্র দিন। পঞ্চায়েত প্রধান কয়েকটা বই বের করলেন আর হরিয়াকে নয়না আর সুনয়নার জন্ম শংসাপত্র দিয়ে দিলেন। এরপর থেকে নয়না আর সুনয়না রোজ নদী পার করে স্কুলে যেতে লাগলো। হরিয়া খুব খুশি ছিল। এরপর একদিন নয়না আর সুনয়না নদী পার করছিল, আর ঠিক তখনই ওরা দেখল অন্য নৌকাটিতে পঞ্চায়েত প্রধান একা যাচ্ছিলেন। হঠাৎ নৌকার ভারসাম্য হারিয়ে গেল আর পঞ্চায়েত প্রধান নদীতে পড়ে গেলেন। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ তো বাঁচাও, বাঁচাও আমায়। নয়না আর সুনয়না অন্য কোনো কিছু না ভেবে দুজনেই নৌকো থেকে নদীতে ঝাঁপ দিল। ওরা দুজন সাঁতরে পঞ্চায়েত প্রধানের কাছে গেল আর দুজন মিলে পঞ্চায়েত প্রধানকে সাহায্য করলো আর ওনাকে নদীর পাড়ে তুলে নিয়ে এলো। নদীর পাড়ের কিছু মানুষ
পঞ্চায়েত প্রধানের বুকে পাম্প করে ওনার শরীর থেকে জল বের করতে লাগলো। আর শেষমেশ পঞ্চায়েত প্রধান প্রাণে বেঁচে গেলেন। উনি নয়না আর সুনয়নাকে নিজের কাছে ডাকলেন আর বললেন, তোমরা দুজন আমার প্রাণ বাঁচিয়েছ। তোমরা দুজন ভীষণই সাহসী। হরিয়া ঠিকই বলতো যে তোমরা দুজন থাকা সত্ত্বে ওর কোনো ছেলের প্রয়োজন নেই। আমরা এই গল্প থেকে এটা বুঝতে পারলাম যে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশেই কম নয়, আর একজন মেয়েও সেই সব কাজ করতে পারে যা একজন ছেলে করতে পারে। রূপা আর লীলার বিবাহিত জীবন 3 বছর হয়ে গেছে। রূপা আগের মতন আর এখন অলস নয়। ও প্রতিদিন মাঠে যায় আর পরিশ্রম করে। লীলা এখন ভীষণ খুশি, কারণ এখন ওদের জীবনে কোনো অভাব নেই। রূপা আর লীলার আনন্দ দ্বিগুণ হয়ে গেল যখন ওদের যমজ সন্তান হলো। দুজন কি একেবারে তোমার মতন দেখতে? আমারই তো ছেলে। তুমি কি এই দুজনের কোনো নাম ভেবেছো? আমি তো শুধু একজনের জন্যই নাম ভেবেছিলাম, কি নাম? অর্পণ। বাহ, খুব সুন্দর নাম। আর অন্যজনের নাম হবে দর্পণ। বাহ, অর্পণ আর দর্পণ। তারপর 11 বছর কেটে গেছে, আর এখন অর্পণ আর দর্পণ অনেক বড় হয়ে গেছে। মা, খিদে পেয়েছে। আসছি। লীলা খাবারের থালা নিয়ে এলো। আগে আমায় খেতে দাও তো। প্রথমে আমায়। না, বললাম তো আগে আমায়। না, আগে আমায় দাও। আমি কিন্তু তোদের দুজনকেই খেতে দেব না। সব সময় ঝগড়া করছে। তোরা কি দুজন ভাই নাকি শত্রু? কিন্তু মা, আগে তো আমি খেতে চেয়েছি, তাই না? খাবার যেই আগে চাক, আমি তো তোদের দুজনের জন্যই আনবো। তাহলে এরকম আমি আগে কেন? তোরা দুজন কি একদিনও ঝগড়া না করে শান্তিতে থাকতে পারিস না? এই নে, খেয়ে নে। আর আজকে যদি তোরা আবার ঝগড়া করেছিস তাহলে কিন্তু আমি দুজনকেই খেতে দেব না, বুঝেছিস? মায়ের বকুনি শুনে দুজনেই চুপচাপ খেতে আরম্ভ করলো। তারপর লীলা রূপার জন্য খাবার নিয়ে মাঠে এলো। কি হয়েছে? তোমার এরকম মুখ ভার কেন? এমন করছো জানো তুমি কিছু জানোই না? দুই ছেলে, অর্পণ দর্পণ, আজ কি করলে আবার ওই দুজনে? দুইজন আবার খাওয়ার জন্য ঝগড়া করছিল। একজন বলছে যে আমাকে আগে দাও, আরেকজন বলছে আমাকে আগে দাও। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি যে হবে এই দুটো ছেলের। কোনো ব্যাপার নয়, এখন ওরা দুজনেই বাচ্চা, বড় হলে ঠিক বুঝে যাবে। হ্যাঁ, বুঝতে পারলেই ভালো। কাল থেকে ওদের দুজনকে মাঠে পাঠিয়ে দাও। এখানে আমার কাজে সাহায্যও হবে, আর ওরা দুজন সারাদিন একসঙ্গে কাজ করলে দুজনে আর ঝগড়াও করবে না। হ্যাঁ, এটা ভালো বলেছো কিন্তু। আর পরের দিন রূপা প্রতিদিনের মতো মাঠের কাজে রওনা দিল। বাবা